দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু গড় মধ্য প্রচুরক থেকে একটা দুইটা অঙ্কই আসে জব রিলেটেড পরীক্ষায়। ওকে, তো গড় জিনিসটা কি? গড় জিনিসটা আর কিচ্ছু না। ধরো তোমার কাছে তিনটা সংখ্যা আছে, 2 3 4। এই তিনটা সংখ্যাকে কি করো, তুমি যোগ করো। তোমার কাছে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করে কয়গুলো সংখ্যা যোগ করছো এখানে? একটা দুইটা তিনটা। তো নাম্বার অফ সংখ্যা দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা পাবা সেটাই হলো গড়। গড় জিনিসটা দিয়ে বোঝায় অ্যাভারেজ। অর্থাৎ কোথাও 2 আছে, কোথাও 3 আছে, একজনের কাছে 2 টাকা, একজনের কাছে 3 টাকা, আরেকজনের কাছে 4 টাকা আছে। এখন তিনজন বললে বললো যে আমাদের কাছে সমান সমান, বা তিনজনের কাছে সমান সমান কত টাকা আছে, এটাই হলো অ্যাভারেজ। অর্থাৎ তিনজনের কাছে সমান সমান কত? 4 3 7 2 কত? 9/3 সমান সমান 3। বা আমি বলে দিতে পারি প্রত্যেকের কাছে 3 টাকা করে আছে। আসলে কি, একজনের কাছে 2 টাকা, আরেকজনের কাছে 3 টাকা, আরেকজনের কাছে 4 টাকা। বাট তিনটা সংখ্যা যোগ করে 3 দ্বারা যদি ভাগ করে ফেলো, তাহলে এটাকে আমি কি করে দিছি? তিনজনের কাছে সমান আকারে ভাগ করে দিছি। অর্থাৎ প্রত্যেকের কাছে কয় টাকা আছে? 3 টাকা আছে। তাহলে গড় হইল, তুমি যে জিনিসেরই গড় বাইর করো, সেটা হয়তো সংখ্যার হইতে পারে, কোনো ব্যক্তির আয়ের গড় হইতে পারে, একটা শিক্ষার্থীর বিভিন্ন সাবজেক্টে পরীক্ষার মার্ক হইতে পারে। যতগুলো সবগুলো সংখ্যার যোগ করবা, যার গড় বাইর করতেছে। যেমন এখানে আমি কত কত বাইর করছি? 2 3 4। তাহলে সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি বাইর করবা। বাইর করে মোট সংখ্যা দ্বারা তুমি ভাগ করে দিলেই এভারেজটা পেয়ে যাবে বা গড় পেয়ে যাবে। অর্থাৎ গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা। যেমন 2 3 4 এর 2 3 4 যোগ করব, যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা দ্বারা আমরা কি করব? ভাগ করব। এখন যদি এখানে অন্যটা থাকতো, ধরো এরকম থাকতো 1 2 3 4 5, তাহলে সংখ্যাগুলো আমি যোগ করি। আর এখানে টোটাল সংখ্যা কয়টা দেখো? 5টা। 5 দ্বারা ভাগ করবো, তাহলে ভাগ গড় পেয়ে যাবে। অর্থাৎ কারো কাছে 1 টাকা, কারো কাছে 2 টাকা, কারো কাছে 3 টাকা, কারো কাছে 4 টাকা, কারো কাছে 5 টাকা আছে। বাট এভারেজ মানে সবার কাছে কত আছে? অন অ্যান এভারেজে 2 আর 3 6, 6 4 10 15/5। অর্থাৎ সবার কাছে আমি ধরে নিতে পারি 3 টাকা করে আছে এভারেজ। ওকে, তাহলে গড় জিনিসটা হলো তোমাকে যতগুলো সংখ্যা দিবে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করে দিলে তুমি গড় পেয়ে যাবে। তাইলে ইনডাইরেক্টলি কি বলতে পারি, আমি গড়কে যদি মোট সংখ্যা দ্বারা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব? সমষ্টি পেয়ে যাব, তাই না? অর্থাৎ যে কোনো গড়কে যদি আমি এই গড়কে যদি মোট সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এই সংখ্যাগুলোর আমি কি পেয়ে যাব? যোগফল পেয়ে যাব। অর্থাৎ তোমার কাছে যদি বলে তিনটা সংখ্যার গড় কত? 7, তাহলে তিনটা সংখ্যার যোগফল কত হবে বলো তো? 3 × 7 = কত? 21। অর্থাৎ যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাচ্ছি, আর গড়কে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে সব সংখ্যার যোগফল পেয়ে যাব। সাপোজ তিনটা সংখ্যার গড় যদি 7 বলে, তাহলে তিনটা সংখ্যার যোগফল, সংখ্যা যাই হোক, 3 সাথে কত হবে? 21। আশা করি গড়ের বেসিকটা বুঝতে পারছো। এখন যেহেতু জব রিলেটেড, আমি জাস্ট কয়েকটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, বা যে যে অঙ্কগুলো আসে সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি খুব ইজিলি, যাতে এমসিকিউ দেখেই তোমরা সলভ করতে পারো। একটা প্রশ্ন দেখো, পরপর 5টি সংখ্যার গড়। পরপর মানে বুঝছো তো? সিরিয়ালি আর কি। পরপর মানে 1 2 3, যে 5টাই নিবা পরপর হবে। 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13, তাই না? তাহলে 5টা সংখ্যার গড় বলছে, আমি 5টা সংখ্যাকে এরকম স্থান দিয়ে দিচ্ছি: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম। মানে 5টা সংখ্যার জন্য 5টা জায়গা: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যদি বেজোড় সংখ্যক হয় সংখ্যা, তাহলে গড়টা হবে ঠিক মাঝামাঝি যে গড় হবে। দেখো এই পাশেও 2টা, এই পাশেও 2টা, ঠিক মাঝামাঝির যে স্থানটা সেটাই হবে 3 নম্বর সংখ্যা। যদি বেজোড় সংখ্যক সংখ্যা থাকে, তাদের গড়টাই হবে ঠিক মাঝখানের সংখ্যা। অর্থাৎ পরপর 5টা সংখ্যার গড় যদি 20 বলে, তুমি বের করে দেখতে পারো ট্রাই করে 1 2 3 4 5 নিয়ে, দেখবা যে মাঝখানের সংখ্যাটাই গড়। 1 2 3 4 5-এর গড় 3। 1 2 3 4 5, 5টা পরপর সংখ্যা নিছি, নিয়ে দেখবা যে এদের এভারেজ সবসময় কত আসবে? 3ই আসবে। অর্থাৎ পরপর যদি বেজোড় যে কোনো সংখ্যা নাও, তাইলে তাদের গড়টাই হবে ঠিক মিডল নাম্বার। তাহলে দেখো পরপর 5টা সংখ্যার গড় যদি 20 হয়, আমি 3 নম্বর সংখ্যা যদি 20 পেয়ে যাই, 4 নম্বর কত? 21, 5 নম্বর 22, এটা কত? 19, এটা হলো 18, তাই না? 18 19 20 21 22, দেখো এই 5টা সংখ্যার গড় 20 আসবে সবসময়। তাহলে যদি কোথাও বলে পরপর 5টি সংখ্যার গড় 20 হলে বড় সংখ্যাটা কত? 22। তোমার পরীক্ষা এগুলো বাইরে করা লাগবে না। দেখো 20 3 নম্বর সংখ্যা, তাহলে আরো 2টা আগায় যাব, 21 22। সবচেয়ে ছোট সংখ্যা অনেক সময় চায়, কত বলো তো? 18। বাইর করে বুঝছো তো? 5টা বেজোড় সংখ্যা যদি বলে 5টা, তো 5 তো বেজোড়। গড় বললে ঠিক মাঝখানে যে পজিশনটা ওইটাই গড়ে বসে যাবে। আর পরপর বলছে মানে আগে পিছে তুমি সংখ্যা জয়টাই হোক বের করতে পারবা। আমি একটা এক্সাম্পল আরেকটা দেখাবো।
তাইলে সবচেয়ে ছোট সংখ্যা কত 18, সবচেয়ে বড় সংখ্যা কত 22। এটা পরীক্ষায় আসে যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত, সবচেয়ে বড় সংখ্যাটা কত। পরীক্ষায় আরেকটা জিনিস আসে, বড় আর ছোট সংখ্যার ডিফারেন্সটা কত। এই ক্ষেত্রে কত হবে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার ডিফারেন্স 22 আর 18 গেলে কত 4। পরীক্ষা অনেক সময় আসে দ্বিতীয় সংখ্যাটা কত 19, পরীক্ষা অনেক সময় আসে চতুর্থ সংখ্যাটা কত 21। এই দুটার ডিফারেন্সও আসে। যেটাই আসুক তোমরা জাস্ট এই লাইন পারলেই পারবা, এটা মুখে মুখে করা যায়। এখন আরেকটা তোমাদের দেখাচ্ছি, যদি এরকম হয় পরপর বললো যে 60টা সংখ্যার গড় বলে দিল তোমাকে, ধরো 25, তাহলে এখন পজিশন কয়টা হবে, আগে 5টা থাকে 5টা ছিল, এখন পজিশন হবে কত 60টা, তাই না। 60টার দেখো ঠিক মাঝখানের পজিশনটাই হবে তার গড়, তাই না। এদিকে 3টা এদিকে 3টা, ঠিক মাঝখানের পজিশন, তাই না। বেজোড় হইলেই তুমি মাঝখানের পজিশন পাও, আদারওয়াইজ পাবা না। 5-এ হইলো 3 নাম্বার, 7-এ হইলো 4 নাম্বার। দেখো 4-এর বাম দিকে 3টা, ডান দিকে 3টা, তাহলে আমার গড়টা বসে যাবে চতুর্থয়। এখন আমাকে বলছে বড় সংখ্যা বাইর করতে, 26, 27, 28, সবচেয়ে বড় হইলো কত 28, আমার আনসার শেষ। তো আশা করি যে এরকম থাকলে পারবা। এখন যদি দেখো এইরকম থাকে, তো এতক্ষণ বললা যে ভাই বেজোড় হইলে না হয় আমি ঠিক মাঝখানের পজিশন পাবো। এখন যদি বলে পরপর 6টা সংখ্যার গড়, তাহলে আসি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এইটার তো ঠিক মাঝখানে কিছু নেই। আমি যদি এটা নেই দেখো, তাহলে কি একদিকে 2টা পড়ে যাচ্ছে আর একদিকে 3টা, মাঝখানে পড়ে কিছু পড়ে না। আমি যদি এখন 4 নাম্বারটা নেই, 4 নাম্বারটা নেই, চতুর্থ পজিশনটা, সিমিলার কেস, এইদিকে 2টা পড়ে এইদিকে 3টা পড়ে। অর্থাৎ জোড় সংখ্যার যদি বলে গড়, তাইলে কি মাঝখানের পজিশনটা আমরা কি পাই না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার গড় হবে ঠিক মাঝখানের যে 2টা সংখ্যা আছে না, দেখো দুই পাশে সমান সমান বাদ দিয়ে মাঝখানে যে 2টা সংখ্যা তাদের অ্যাভারেজ। তাহলে আমার এখানে কি দিয়ে আছে, পরপর 6টা সংখ্যার গড় কত 35.5, অর্থাৎ এই দুইটার গড় কত 35.5। তো পরপর সংখ্যা হইলে মনে রাখবা যে গড় দেয়া থাক এইটার চেয়ে অর্ধেক এটা কম হবে, অর্ধেক এটা বেশি হবে, অর্থাৎ 35 হবে এটা, এটা কত হবে 36। এই দুইটার গড় এটা, তাহলে এটা কি হবে অর্ধেক কম হবে, এটা অর্ধেক বেশি হবে, এটা মনে রাখবা। যদি গড় এরকম হইতো, সাপোজ আমি অঙ্কটা না করে যদি বলতো গড় কত 33, পরপর 6টা সংখ্যার গড় 33, এটাকে হাফ কমায় দিবা 32.5, এটা হয়ে যাবে 33.5, সিম্পল। সরি, এটা 33.5, হ্যাঁ পারবা। তাইলে আমার এখানে কি আছে বলতো, পরপর 6টা সংখ্যার গড় 35.5, অর্থাৎ 3 নম্বর সংখ্যা হবে 35, 4 নম্বর সংখ্যা হবে কত 36। দেখো গড় এই মাঝ বরাবর গড়টা লিখে দিবা 35.5, 0.5 এটা কম হবে, 0.5 এটা বেশি হবে, দুটা ডিফারেন্স 1 হবে, এটা মাথায় রাখবা। তাইলে 3 আর 4 নম্বর সংখ্যাটা পেয়ে গেলাম। আমাকে বলছে ছোট সংখ্যাটা কত, এটা 35 হইলে এটা 34, এটা 33, সবচেয়ে ছোট সংখ্যা 33। তাহলে জোড় হইলে তোমরা মাঝখানের পজিশন একটা পাবা না, সবসময় ঠিক মিডিল পয়েন্ট পাবা না, ওইটার অ্যাভারেজটাই হবে তার গড়। অ্যাভারেজটা কি যেটা দেয়া থাকবে 0.5, তৃতীয় একটা কম বসবে, একটা 0.5 বেশি বসবে, সে সিম্পল। আশা করা যায় পারবা এই টাইপের অঙ্ক থাকলে। আসো সেকেন্ড টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। এখন দেখো 2 নম্বর এই টাইপের অঙ্কগুলো কিছু পরীক্ষায় আসে, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক মানে পরপর, একটু আগে যেটা বুঝলাম ক্রমিক বা পরপর, এটা এক থেকে শুরু হইতে এমন কোনো কথা নাই, যে কোনো মানে সংখ্যাগুলো পরপর হবে। স্বাভাবিক সংখ্যা বা জোড় বা বেজোড় মানে হলো গিয়ে, স্বাভাবিক সংখ্যা হলে যদি ধরো 2 থেকে শুরু হয় পরপর যাবে 2, 3, 4, 5, স্বাভাবিক মানে জোড় বেজোড় না, সিরিয়ালি যাবে। আর যদি জোড় সংখ্যা বলে পরপর, তাহলে পরপর জোড় সংখ্যা হবে, বুঝছো, কোনো ব্রেক হবে না। বেজোড় সংখ্যা বললে কত 3, 5, 7, যেখান থেকে শুরু করো ওইখান থেকে পরপর, কোনোটা মিস হবে না, জোড় হোক বেজোড় হোক বা স্বাভাবিক সংখ্যা মানে জোড় বেজোড় মিলা আর কি যেটা। তাহলে এদের গড় তুমি কেমনে বাইর করবা, সিম্পল একদম, যেটাই থাকুক তার ফার্স্ট নাম্বার আর শেষ নাম্বার যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই তাদের গড় তুমি পেয়ে যাবে, সেটা জোড় হোক বেজোড় হোক বা নর্মাল স্বাভাবিক সংখ্যাই হোক। কি করব আমি, যে সিরিজ আমাকে যত থেকে যত পর্যন্ত নাম্বার বাইর করতে বলবে, যেমন যদি বলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার গড় কত, তো 1 থেকে 99 পর্যন্ত জোড় বেজোড় কোনো ফ্যাক্টর না, প্রথম সংখ্যাটা কত 1 আর শেষ সংখ্যাটা কত 99, এটাকে আমি কত দ্বারা ভাগ করে দিব 2 দ্বারা, 99 আর 1 কত 100/2 = 50, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার গড় 50, 1 সেকেন্ডের মধ্যে আনসার শেষ। তুমি জাস্ট কি করবা, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই
যে কোনো পরপর জোড় বেজোড় বা স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যাবা। এটা বুঝছো? এটা গেল একটা। এখন যদি বলে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার গড়, তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটা কত 2 আর শেষ সংখ্যাটা কত 20। এটাকে আমি কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 20 আর 2 22 বাই 2 সমান সমান কত 11। অর্থাৎ 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার গড় হচ্ছে 11। এক লাইনে শেষ। আবার যদি বলে 1 থেকে 19 পর্যন্ত বেজোড় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা হলো 19 বাই 2 সমান সমান হবে 20 বাই 2 সমান সমান 10। অর্থাৎ 1 থেকে 19 পর্যন্ত বেজোড় সংখ্যার গড় হচ্ছে 10। তাহলে একদম সিম্পল, যদি পরপর যে কোনো সংখ্যার বলে গড় বাইর করতে, যতগুলোই বলুক তার প্রথম সংখ্যাটা নিবা প্লাস শেষ সংখ্যা। এই যেমন 1 থেকে 99 হলে প্রথম সংখ্যা 1 প্লাস শেষ সংখ্যা 99, একে তুমি সূত্রের 2, এটা সূত্রের 2 দ্বারা ভাগ করে দিবা, গড় পেয়ে যাবা। ওকে, বাট একটা জিনিস মাথায় রাখবা এখানে। একটা জিনিস কি, যদি বলে কেউ বলতে পারে না এইরকম, আমি এটা একটু মুছে দিচ্ছি। কেউ যদি বলে ধরো 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যার গড় কত, তো 20টা কি বেজোড় সংখ্যা? 20 কিন্তু কাউন্টই হবে না। সেই ক্ষেত্রে আমাকে কত পর্যন্ত নিতে হবে বলো তো? 20 বললেও আমি গড় বাইর করবো কার? 19 পর্যন্ত, কারণ 20 তো বেজোড় না, 20 কাউন্টই হবে না। এটা মাথায় রাখবা। যদি শুধুমাত্র জোড় বেজোড়ের ক্ষেত্রে, যে যেমন যদি বলতো যে মানে প্রথম থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, আমি কি 0 নিতাম? 0 নিতাম না। হ্যাঁ, 0 নেওয়া যায়, সরি, কারণ 0 জোড় সংখ্যা। বাট বেজোড়ের ক্ষেত্রে মনে রাখবা যেতে শুরুটাও জোড় দেওয়া হয়, শেষটাও জোড় দেওয়া, শুরুটাও বেজোড় দেওয়া, শেষটাও কি হয়? বেজোড় দেওয়া হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। তো একটা সূত্রই প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তুমি যে কোনো পরপর স্বাভাবিক সংখ্যা জোড় বা বেজোড় সংখ্যার গড় পেয়ে যাবে। বাট জোড় আর বেজোড়ের ক্ষেত্রে একটা জিনিস, শুরুও যাতে জোড় হয়, শেষও যাতে জোড় হয়। শুরু বেজোড় হইলে শেষও যাতে কি হয়? বেজোড় হয়। ওকে, আশা করা যায় টাইপ 2 এর অঙ্কগুলো তোমরা খুব ইজিলি পারবা। এখন আসলে টাইপ 3 এর অঙ্কগুলো করাচ্ছি। দেখো, টাইপ 3 এর অঙ্কগুলো তোমরা একটু লক্ষ্য করো। প্রথম অঙ্কটাকে প্রথমে দিয়েছে 4টা সংখ্যার গড় 4। এখন তুমি কি করছো? এর মধ্যে আরো 2টা সংখ্যা অ্যাড করছো, এই 4টার মধ্যে আরো 2টা সংখ্যা কি করছো? অ্যাড করছো, তখন গড় পাইছে কত? 5। এখন বলছে এই যে নতুন 2টা সংখ্যা অ্যাড করছো তাদের গড় কত। তাহলে এটা খুব সহজে বের করতে পারি। দেখো, ইনিশিয়ালি কি ছিল? 4টা সংখ্যার গড় 4। অর্থাৎ আমি যদি এবার সাজাই সংখ্যা গড় মোট, প্রথমে ছিল 4টা সংখ্যা, তাদের গড় কত ছিল? 4। মোট কেমনে বাইর করি? সংখ্যাকে গড় দ্বারা গুণ করলেই তাদের মোট যোগফল বা মোট মান, মানে 4টা সংখ্যার মোট মান বা মোট যোগফল পেয়ে যায়। 4 4 কত? 16। ইনিশিয়াল কন্ডিশন দেখো, 4টা সংখ্যার গড় 4, 4টা সংখ্যার গড় 4, তাহলে তাদের মোট কত হয়? 16। তারপরে কি করছে? এই 4টার মধ্যে কিন্তু নতুন 2টা অ্যাড করছে। তাইলে এখন বর্তমানে সংখ্যা কয়টা? 2টা না, কিন্তু 6টা। আগে 4টা ছিল, এর মধ্যে আমি আরো 2টা যোগ করছি। নতুন অবস্থায় গড় কত? 5। তাহলে আমার মোট কত হবে? 30। 5 6 30 কিন্তু। তাইলে দেখো, এটা কি 6টা সংখ্যার মোট 30, 4টা সংখ্যার মোট কত? 16। তাহলে আমি বিয়োগ করলে কয়টা সংখ্যার পাবো বলো তো? 2টা সংখ্যা। মোট মান কত পাবে? 30টা ইয়ে গেলে কত? 14। অর্থাৎ 4টা সংখ্যার মোট মান ছিল 16 বা মোট যোগফল, 6টা সংখ্যার মোট যোগফল কত ছিল? 30। তাহলে 2টা সংখ্যার মোট যোগফল কত পাবো? 14। আর গড় কেমনে বাইর করি? মোট মানকে সংখ্যা দ্বারা ভাগ করে ফেলি। 2 দ্বারা না, কিন্তু এখানে 2টা সংখ্যা, তাই 2 দ্বারা ভাগ করছি। তাহলে আমার গড়টা হবে 7। এটার আনসার হবে 7। আমি জাস্ট দেখতেছি 2টার মান পাইছি 14, গড় মানে একটার কত। তাহলে আমি মোট মানকে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিছি, গড় পেয়ে গেছি 7। এখন তুমি বলতে পারো যে ভাই আমি কি এইভাবে লিখে টিকে করবো? এত কিছু তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট এই টেকনিকটা ফলো করো। আমি জাস্ট দেখাইলাম বিস্তারিত আগে, যাতে তোমরা বুঝতে পারো। জাস্ট দেখো, ইনিশিয়ালি কত আছে? 4 × 4 কত? 16। 2টা অ্যাড করছি, 4-এর সাথে 2টা অ্যাড করছি, তাহলে কত হয়? 6। তখন গড় কত? ইনিশিয়ালি 4 সংখ্যা, 4 গড় 16। তারপরে 4-এর সাথে 2 অ্যাড করছি, 6, গড় হলো কত? 5। এটা হলো 30। এই যে যতটুকু বাড়বে সেটা হলো যে 2টা অ্যাড করছো তাদের মান। এই 2টার মোট মান হলো 14। তাহলে এভারেজ কি হবে? মোট মানকে সংখ্যা দ্বারা ভাগ করে দাও, 7 পেয়ে যাবে। মুখে মুখেও করতে পারো, 4 4 16, 5 6 30, 14 বাড়ছে 2টার জন্য, তাইলে এভারেজ হবে 7। ওকে, পরের অঙ্কটা আসো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। ওকে, এইটা দেখো, 3 ভাইয়ের বয়সের গড় দেয়া আছে। 3 ভাইয়ের বয়সের গড় কত? 16। তাহলে আমি একটু উপরে করতেছি অঙ্কটা। হ্যাঁ, 3 ভাইয়ের বয়সের গড় কত? 16। তাহলে 3 ভাইয়ের মোট বয়স কত হবে বলো তো? 3 16 48।
এবারে যে 16 তিনজনের, তাহলে মোট সহ তিন ভাইয়ের বয়সের মোট বয়স কত হবে 48। বাবা সহ তাদের বয়সের গড় কত 25। তো 3 ভাই আগেই ছিল, এখন বাবা যদি অ্যাড হয় মোট সংখ্যা কত হবে 4। এখন গড় কত 25, 4 25 100। আমার কথা বুঝছো? আগে 3 ভাইয়ের বয়সের গড় 16 ছিল, মোট সংখ্যাকে গড় দিয়ে গুণ করলে আমি মোট মান পেয়ে যাচ্ছি 348। আর বাবা সহ তাদের বয়সের গড়, অর্থাৎ আগে তো 3 জন ছিল, বাবা অ্যাড করলে এখন মোট সংখ্যা কত হয় 4, গড় 100। তাহলে বলছে বাবার বয়স কত, তাহলে যে ডিফারেন্সটা থাকবে ওইটাই বাবার বয়স, এটা 52। এটাই কি থাকবে, কারণ 3 ভাইয়ের বয়স 48 আর বাবা সহ 4 জনের বয়স যদি 100 হয়, তাইলে বাবা সহ 3 ভাইয়ের বয়স থেকে 3 ভাইয়ের বয়স বাদ দিলে বাবার বয়সই পাবা। তো এত চিন্তা করার দরকার নেই, একটা থেকে আরেকটা বিয়োগ করলেই বাবার বয়স পেয়ে যাওয়া, সিম্পল। এইটা মুখে মুখেও করতে পারো, তোমরা 2-1 বার প্র্যাকটিস করবে, একদম সিম্পল, তো কঠিন না। 3 ভাইয়ের বয়সের গড় কত 48, বাবার সহ 4 জনের বয়সের গড় কত 100, তাহলে বাবার বয়স হলো 52, শেষ, একদম সিম্পল। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আসো আরো কয়েকটা অঙ্ক একটু দেখি। এখন দেখো এই অঙ্কটা দেখো, 3টা সংখ্যার গড় দেয়া আছে 6, তাহলে 3টা সংখ্যার মোট মান কত হবে 3 6 18। 3টা সংখ্যার গড় যদি 6 হয়, 3টা সংখ্যার মোট মান 3 6 18। ওই 3টি সহ 4টি সংখ্যার গড়, মানে এই 3টা তো আছেই, এর মধ্যে নতুন একটা সংখ্যা অ্যাড করছে, তাহলে 4টার গড় কত 8, 4 8 কত 32। তাহলে আমি বিয়োগ করলে দেখো আগের 3টার টোটাল ছিল 18 আর নতুন একটা যোগ করে কত হয়েছে 32। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই দেখো 14 না, তাহলে কি এটা নতুন সংখ্যার মান। আমি তো একটাই যোগ করছি, মানে জয়টা যোগ করবো এটা হলো ততটা মান। তাহলে কি প্রথম 3টার গড় ছিল 18, একটা যোগ করায় 4টা সংখ্যার গড় হচ্ছে 8, তার মানে 4 8 32, বিয়োগ করলে কিন্তু আমি চতুর্থ সংখ্যাটা পেয়ে যাচ্ছি 14। আর আমার একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্ন একটু খেয়াল রাখবা, চতুর্থ সংখ্যার কি বাইর করতে বলছে, অর্ধেকের মান। তাহলে চতুর্থ সংখ্যা যদি 14 হয়, তার অর্ধেক কত হবে 7, এটাই হলো তোমার আনসার। ওকে, এখানে গড় বাইর করতে বলে না, চতুর্থ সংখ্যাটাই বাইর করতে বলছে, তার অর্ধেকের মান। এটা গেল, আশা করি এটা পারবা। এখন আসো এখানে এটা অঙ্কটা একটু দেখো। এই অঙ্কগুলো কিন্তু সবগুলো কম্পিটিটিভ এক্সামে আসছে, ওকে, তোমরা ভাইবো না যে এগুলো আসে না। 11 জন লোকের গড় ওজন 70 কেজি, তাহলে 11 জন লোকের মোট ওজন কত হবে বলো তো, 7 11 77, 770 কেজি, তাই না? 11 জন লোকের গড় ওজন 70, মানে প্রতিজনের 70, তাহলে 11 জনের কত হবে 770, গুণ করছি আর কি। তাইলে বলছে যে একজন লোক চলে গেছে, 90 কেজি ওজনের একজন লোক চলে গেছে, তাই না? তাহলে একজন চলে গেলে আমার ছিল 11 জন, তাহলে এখন কতজন থাকবে বলো তো, 10 জন, তাই না? 10 জন থাকলে চলে গেছে, এখানে তোর গড় নাই, দেয়া আছে দেখো তো নাই, সে কত কেজি নিয়ে চলে গেছে, 90 কেজি নিয়ে চলে গেছে, তাই না? অর্থাৎ যে গেছে তার ওজন কত, একজনের ওজন কত 90 কেজি। ইনিশিয়ালি 11 জনের টোটাল ওজন ছিল কত 770, এর মধ্যে একজন চলে গেছে, কত কেজি ওজন নিয়ে চলে গেছে 90 কেজি। তাইলে দেখো বাকি 10 জনের মোট ওজন কত হবে, 0, 17 থেকে 9 গেলে 8, 680 কেজি। বুঝছো না বুঝো না? ইনিশিয়ালি টোটাল ওজন ছিল 770 11 জনের, একজন চলে গেছে 90 কেজি নিয়ে, তাহলে 10 জনের ওজন বাকি থাকছে কত 680। এইটাকে যদি তুমি গড় করে ফেলো, 10 জনের ওজন তো একজনের কথা, এটাই তো গড়। টোটালকে তুমি নাম্বার অফ সংখ্যা বা নাম্বার অফ লোক সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে কত 68। তাহলে বাকিদের গড় থাকবে কত 68। আগে 70 ছিল, বড় মানের একজন চলে যাওয়ায় গড় কমে যাবে, সেটা কত হয়েছে 68। এটা তোমরা খুব ইজিলি করতে পারবা, তোমরা প্র্যাকটিস সেশন খুব ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, মুখে মুখেই করতে পারবা। আসো আরো কিছু প্র্যাকটিস করি তোমাদের। প্রথম অঙ্কটা লক্ষ্য করো, দেয়া আছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। এখানে মানুষ কয়জন, 2 জন, কিন্তু একজন পিতা আর একজন মাতা, তাই না? তাহলে টোটাল বয়স কত, 2 × 45 সমান কত বছর, 90 বছর। ওকে, বুঝছো আমার কথা? পিতা ও মাতার বয়সের গড়, পিতার বয়স এভারেজে দুইজনের বয়স 45 বছর করে, তাহলে টোটাল বয়স কত পিতা মাতার, 2 × 45 90। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36, তাহলে এখানে 3 জন আছে, 3 × 36, 3 × 18, 8 হাতে হলো 1, 108। তাইলে পিতার মাতার মোট বয়স 90 বছর, পিতা মাতা আর পুত্রের বয়স কত 108, পুত্রের বয়স কত, অবভিয়াসলি বুঝতে পারতেছো পিতা মাতার 90 আর 3 জনের 108 বিয়োগ করলেই তুমি কি পেয়ে যাবে, 108 থেকে 90 বিয়োগ করলে 18 বছর। সিম্পল না অঙ্কগুলো একদম? জাস্ট দেখো, পিতা মাতার 2 জনের মোট বয়স 90, এর সাথে পুত্র যোগ হইলে হয় 108, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই তুমি পুত্রের বয়সটা পেয়ে যাবে। এখন আসো, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় দেয়া আছে 70, টোটাল শিক্ষার্থী কত বলো তো,
100। একজন হিসাবে একজন এভারেজে কত করে পাইছে 70, তাহলে 100 জনের মোট মার্ক কত 7000। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় 70, অর্থাৎ সবাই এভারেজে কত করে পাইছে 70 করে, তাহলে 100 জন টোটাল কত পাইছে 7000 মার্ক। এর মধ্যে বলে দিছে 60 জন ছাত্রীর গড় কত 75, তাহলে ছাত্রীরা কত পাইছে মোট বলো তো, 60 ইন্টু 75, 5 6 30 শূন্য হাতে রইল 3 আর 6 7 42 45, অর্থাৎ আরেকটা শূন্য, এই শূন্যটা অ্যাড হবে, অর্থাৎ 60 জন ছাত্রী টোটাল মার্কস কত পাইছে 4500, তাই না? টোটাল স্টুডেন্ট পাইছে 7000 মার্ক, এর মধ্যে ছাত্রী পাইছে কত 4500, তাহলে অবশিষ্ট মার্ক কে পাইছে ছাত্ররা। তাই 7000 টোটাল থেকে যদি ছাত্রীদের মার্ক বাদ দাও তাহলে তুমি কি পাবা ছাত্রদের নাম্বার। ছাত্রদের নাম্বার কি 7000 থেকে এটা যদি বিয়োগ করো তাহলে দেখবা 2500 পাবা, তাই না? একটু বুঝছো? এখন আমাকে যদি বলতো ছাত্রদের প্রাপ্ত নম্বর কত, এখানে আমার আনসার শেষ, কত 2500, বাট এখানে বলছে কিন্তু ছাত্রদের গড় কত। তাহলে এখন আমার কি ছাত্ররা টোটাল কত পাইছে সেটা জানি, এটাকে ছাত্রদের সংখ্যা দ্বারা আমার কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। এখন তো ডিরেক্ট ছাত্রদের সংখ্যা কিন্তু বলা নাই, একটু চিন্তা করো, এখানে কিন্তু টোটাল শিক্ষার্থী বলা আছে 100 আর ছাত্রী বলা আছে কতজন 60, তাহলে টোটাল থেকে 100 থেকে 60 গেলে বাকি যেটা থাকবে এটা ছাত্র, অর্থাৎ এই 2500কে যদি তুমি কত 40 দ্বারা ভাগ করো দেখবা আনসার পাবা 62.5, বুঝছো? এটাই হবে তোমার ছাত্রদের গড়। আশা করি একটু পারবা। আমি আবারও বলি 100কে 70 টোটাল মার্ক, এখান থেকে ছাত্রীদের মার্ক বাদ দিলে যেটা থাকবে সেটা হলো ছাত্রদের মার্ক, সেটাকে ছাত্রদের সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই তুমি গড় পেয়ে যাবা। তোমার দেখতে অনেক কঠিন বা মনে হইলেই যারা একটু প্র্যাকটিস করবা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই পারবা। সো এই এক এক টাইপের অঙ্কের জন্য যদি তোমরা এক এক টাইপের ট্রিক্স এগুলো অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে, দেখবা যে কিছুই পারতেছ না আলটিমেটলি। তারপরে এসো 10টি সংখ্যার, এখানে কি দেয়া আছে 10টি সংখ্যার যোগফল 462, এখানে আবার 10টা সংখ্যার দেয়াই আছে কত বলো তো 462, আর গড় দেয়া থাকলে আমি গুণ করে বাইর করতাম, এখানে আমার ডিরেক্ট দেয়াই আছে, মানে 100 জন শিক্ষার্থীর মোট মার্ক 7000, এইভাবে বলাই আছে ডিরেক্ট। বুঝতে পারছো? আমার একটা কাজ কমায় দিল। তাহলে 10টি সংখ্যার যোগফল 462, যদি বলতো 10টি সংখ্যার গড় 46.2, তাহলে আমাকে গুণ করে এটা বাইর করতে হতো, তা আমার লাভ হয়েছে এটা। প্রথম 4টির গড়, এই 10টার মধ্যে প্রথম 4টার গড় কত বলছে 52, তাহলে প্রথম 4টার মান কত হবে বলো তো 4 দুগুণা 8 আর 4 5 20, 208। 10টা সংখ্যার মোট যোগফল 462 আর 4টার গড় দিয়ে আছে, অর্থাৎ 4টার যোগফল হবে 208। আর শেষ 5টার দেখো, শেষ 5টার গড় কত দিছে 38, তাহলে শেষ 5টার যোগফল কত হবে 5 8 40 শূন্য হাতে রইল 4, 3 5 15 আর 4 কত 19, 190। এখন তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো বলছে পঞ্চম সংখ্যাটা কত, প্রথম 4টা শেষ 5টা বাদ দিলে মাঝখানের যে সংখ্যাটা, তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছো এটা হলো 10টার যোগফল, এটা হলো 4টার যোগফল, এটা হলো 5টার যোগফল। তাইলে এই টোটালটা থেকে যদি এই 4টা এই 5টা বিয়োগ করে দাও তাহলে যেটা থাকবে সেটাই তোমার কি 5 নাম্বার সংখ্যার যোগফল, তাই না? সেটা দেখবা, তোমরা হিসাব করে দেখবা এই 462 থেকে 208 আর 190 বাদ দিলে কত থাকবে 64, এটা হলো তোমার আনসার। তারপরে আসো একদম শেষের অঙ্কটা 5 4 x 6, এর গড় দেয়া আছে কত 5, তো গড় দেয়া আছে 5 মানে কি আমরা কি জানি গড় কেমনে বাইর করি, যে সংখ্যা দেয়া থাকবে সেটাকে, এখানে টোটাল কয়টা সংখ্যা 1টা 2টা 3টা 4টা, 4 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হলো গড়, তাই তো? যেটা পাবো সেটাই কি গড়। তাইলে পরের লাইনটা দেখো, গুণ করে দিই 5 প্লাস 4 প্লাস এক্স প্লাস 6, ক্রস গুণ করলে 4 5 20, তাহলে কত আসে 5 4 9 6 15, 20 থেকে 15 গেলে 5, অর্থাৎ এক্স এর মান কত 5, এটাই তোমার আনসার। এগুলো তোমরা মুখোমুখি করতে পারবা, যেহেতু এই 4টার গড় দেয়া আছে 5, এই 4টার গড় কেমনে বাই করি, সবগুলোকে যোগ করে টোটাল সংখ্যা, এখানে 4টা সংখ্যা দ্বারা ভাগ করলেই 5 হওয়ার কথা, ক্রস গুণন করো 4 5 20 আর 5 4 9 6 15, এটা ওই সাইডে বিয়োগ হবে, 20 থেকে 15 গেলে 5, এক্স এর মান 5। ওকে, আরও কিছু অঙ্ক তোমাদের আমি প্র্যাকটিস করাচ্ছি, দেখো। এখন এই অঙ্কটা দেখো, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর দেওয়া আছে কত 70 75 85, 4 নম্বর পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে 80, অর্থাৎ বলছে সে আগে 3টা পরীক্ষা দিছে, একটায় 70 পাইছে, আরেকটায় 75, আরেকটায় 85, 4 নম্বর পরীক্ষায় কত পেলে তার গড় হবে 80। তাহলে আমি দেখি 4 নম্বর পরীক্ষায় তার টোটাল মার্ক কত হইতে পারে, সে 80 গড়ে পাইতে হলে তাকে
টোটাল মার্ক কত হবে? 4 8 কত? 320, 32। তাইলে দেখা যাচ্ছে যে চতুর্থ পরীক্ষায় যদি গড় 80 হয়, তাইলে 4টা পরীক্ষায় মিলে তার টোটাল নাম্বার কত হইতে হবে? 320, তাই না? আমাকে বলছে না চতুর্থ পরীক্ষায় কত নাম্বার পেলে তার ওভারঅল গড় হবে 80, 4টা পরীক্ষা মিলে 80 হবে, তাহলে তার টোটাল মান হবে 320। তাহলে 4টা পরীক্ষা মিলে 320 হইতে হবে, আর 3টা পরীক্ষার মান তো দেয়াই আছে, তাই না? তাইলে দেখো 4টার মান থেকে 3টার মান বাদ দিয়ে দিলে চতুর্থ পরীক্ষায় সে কত পাবে তুমি তার নাম্বার পেয়ে যাবা। ওকে, আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। এটা করে নিবা তোমরা, অর্থাৎ টোটালটা থেকে যে 3টা দেয়া আছে বিয়োগ করলে 4 নম্বরটার মার্ক পেয়ে যাবে। সিমিলার এই অঙ্কটা দেখো, সাকিব টি-20 খেলায় 3টা টি-20 খেলায় এত 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 পাইছে, বলছে যে 4 নাম্বার খেলায় কত রান করলে তার গড় হবে 87। তার গড় কত হবে? 87। তাহলে আগে দেখে নেই 87 হইতে হলে তাকে টোটাল কত রান করতে হবে 4টা মিলে? 4 × 87, 4 7 28 18 হলো 2, 4 8 32, অর্থাৎ 348 রান করতে হবে। তো অলরেডি সে 3টায় করে ফেলছে কত? 82, 85, 92। তো এই টোটালটা থেকে এই 3টায় বাদ দিলে যেটা থাকবে সেই রানটাই তাকে করতে হবে চতুর্থ খেলায় গড় 87 করতে হলে। একই জিনিস এইটা। এই দুই টাইপের অঙ্ক নর্মালি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। সিম্পলি জাস্ট তার গড় নম্বর কত হইতে হবে সেইটার সাথে টোটালটা গুণ করে আগে দেখে নিবা যে তাকে টোটাল কত করতে হবে, টোটাল কত নম্বর পাইতে হবে বা টোটাল কত রান করতে হবে। সেইটা থেকে অলরেডি যেটা করছে বাদ দিলেই তো যে অবশিষ্ট যেটা থাকবে ওইটা তাকে করতে হবে, তাই না? আসো, এটা গেল, এটা আশা করা যায় পারবা তোমরা। এখন এটা দেখো, বোলার 8 রান গড়ে 10 উইকেট পায়। পরবর্তী খেলায় 11 রানে 3 উইকেট পেলে তার উইকেট প্রতি রানের গড় কত হবে? তাহলে প্রথমে কি 8 রান গড়ে 10 উইকেট পাইছে, অর্থাৎ 10 উইকেট পাওয়ার জন্য তাকে টোটাল কত রান খরচ করতে হয়েছে? 80 রান। বলার খুবই ভালো মানের বলার, ভুমরা টাইপের বলার, সে প্রতি 8 রান খরচ করে 1 উইকেট পায়। তাহলে 10 উইকেট পাওয়ার জন্য তাকে টোটাল কত খরচ রান করতে হয়েছে? কত রান? 80 রান, তাই না? পরবর্তী খেলায় সে আবার কি হয়েছে? 11 রানে আবার টোটাল কত উইকেট পাইছে? 3 উইকেট পাইছে, তাই না? তাইলে দেখো এখন টোটাল উইকেট সংখ্যা কত? 13, আর তার রান হলো কত? 91। অর্থাৎ 13 উইকেট পাওয়ার জন্য সে 91 রান দিছে, তাই না? তাইলে তার উইকেট প্রতি কত হবে? 13 দ্বারা মোট সংখ্যা দ্বারা ভাগ করে দাও, এখন তার রান প্রতি গড় হয়ে যাবে 7। এখন সে প্রতি 7 রান খরচ করে একটা উইকেট পেয়েছে। খুব ইজিলি বের করতে পারবা তোমরা যদি একটু প্র্যাকটিস করো। এখন দেখো এই অঙ্কগুলো, প্রথমটা কি? 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক আর 1 জন বালকের বয়সের গড় দেয়া আছে 35। অর্থাৎ টোটাল কতজন এখানে? 8 × 14 আর 1 × 15। 15 জনের কত গড় হলো 35। 5 15 75, 5 হাতে হলো 7, 3 15 45 আর 7 হলো 52। তাহলে টোটাল এই 15 জনের বয়স হলো 525 বছর। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের বয়সের গড় 35। অর্থাৎ টোটাল 15 জনের অ্যাভারেজ হলো 35। তাহলে 15 জনের বয়স টোটাল কত? 525 বছর। পুরুষদের বয়সের গড় বলছে কত? 40। পুরুষ কয়জন? 6 জন। তো শুধু পুরুষের বয়স কত? 240 বছর, তাই না? পুরুষদের বয়সের গড় 40, তাহলে 6 জনের 40, 6 40 240। স্ত্রীদের বয়সের গড় কত? 34। স্ত্রীলোক আছে কয়জন? 8 জন, 8 × 34, তাই না? 282 বছর। তাহলে দেখো 15 জন থেকে যদি এই 6 জন পুরুষের মোট বয়স আর এই 8 জন স্ত্রীলোকের মোট বয়স বাদ দাও, তাহলে যেটা থাকবে সেটাই হবে তোমার কি? বালকের বয়স। দেখবা হিসাব করে আনসারটা কত আসে? 13 বছর। ওকে, তোমার আনসারটা 13 বছর আসবে। 525 থেকে 240 আর 282 বাদ দিলে 13। খুব ইজিলি তুমি বালকের বয়সটা পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা কত পায়? 80 নাম্বার। অর্থাৎ 15 জন এভারেজে ইংরেজিতে কত নাম্বার পায়? 80, তাই না? 15 জন ইংরেজিতে এভারেজে কত নাম্বার পায়? 80, তাই তো? তাহলে টোটাল মার্ক কত হবে? 80 × 15, 8 15 105, 1050। অর্থাৎ 15 জন ছাত্র ইংরেজিতে টোটাল মার্ক কত পায়? 1050। আর 10 জন ছাত্র ইংরেজিতে কত নাম্বার পায়? 90 করে, মানে 900। তাহলে এই 25 জন ছাত্র টোটাল মার্ক কত পায় বলো তো? 0 5 আর 10 আর 9 19, তাই না? তাহলে 15 জন পাইছে 1050 80 করে,
10 জন পাইছে 90 করে 900, তাহলে এই টোটাল 25 জন মিলে টোটাল পাইছে 1925। আমারও বলছে এই 25 জনের অ্যাভারেজ কত, তাহলে এই 1925কে তুমি কত দ্বারা ভাগ করে দাও, 25 দ্বারা ভাগ করলে অ্যাভারেজটা পেয়ে যাবা। আশা করি এই অঙ্কটাও তোমরা পারবা। এটা কি বলছে, 6, 8 আর 10-এর গাণিতিক গড় 7, 9 আর 1-এর গড়ের সমান, মানে এই তিনটার গড় সংখ্যা আর এই তিনটার গড় পরস্পর সমান। তো গড় আমরা কেমনে বাই করি, 6 + 8 + 10/3, এইটা আর এটা পরস্পর কি বলছে, সমান। তাহলে এক্স এর মানটা বাই করতে বলছে। তো উভয় সাইডে আমি 3 দ্বারা গুণ করলে এটা বাদ। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো যে এই তিনটার যোগফল আর এই তিনটার যোগফল সমান হইতে হবে। দেখো এখানে কত আছে, 18 আর 6 24 সমান সমান 9 এর সাথে কত 16x + x, তাহলে x হবে 8। খুব ইজিলি বের করা যায়, এই তিনটার গড় সমান সমান এই তিনটার গড়, এখান থেকে যোগ বিয়োগ করলেই তুমি x এর মানটা পেয়ে যাবো চোখের পলকে। পরের অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক খুবই আসে। ঢাকা থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার, টোটাল দূরত্ব হলো 282। একটা বাস 7 ঘন্টায় ঢাকা হতে খুলনায় আসলো, বাসের টোটাল কয় ঘন্টা লাগছে, 7 ঘন্টা। তাহলে এভারেজ গতিবেগ আমি পেয়ে যাবো না, সে 282 কিলোমিটার কত ঘন্টায় আসছে, 7 ঘন্টায়। তো গড় গতিবেগ মানে কি 1 ঘন্টায় কত গেছে। বাট এখানে একটা জিনিস রাখবা, দেখো যাত্রা বিরতিকাল দিছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা বাস চলে নাই, তাহলে ওইটাকে তোমার মাইনাস দিতে হবে। এটাই ট্রিক্স এই প্রশ্নের। মানে বলছে যে ঢাকা থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার, একটা বাস ঢাকা থেকে খুলনায় কয় ঘন্টায় যায়, 7 ঘন্টায়। বাট মাঝখানে ওই যে মিডিল পয়েন্টে হোটেলে খাওয়ার জন্য 1 ঘন্টা বিরতি দিছে, 1 ঘন্টা তো বাস চলে নাই। তাহলে গতিবেগ হিসাব করার সময় মনে রাখবা সবসময় কতক্ষণ জিনিসটা চলছে ওইটা আমরা কাউন্ট করব। তাহলে 6 দ্বারা ভাগ করে দাও, 4 × 4 = 24, 4 × 6 = 42, অর্থাৎ 47 কিলোমিটার পার ঘন্টায় বাসটা চলছে। তো আশা করি এটা পারবা। এখন আসো তোমাদের মধ্যক আর প্রচুরকের যে দুইটা অঙ্ক আসে আমি একটু দেখাই দিচ্ছি, 1 মিনিট লাগবে। মধ্যকের বাংলা একদম খাঁটি বাংলা যেটাকে বলা হয় মিডিল পয়েন্ট। ওকে, যদি ধরো এরকম কয়েকটা সংখ্যা নেই আমি, 1, 2, 3, 4, 5, এই 5টা নিলাম। 5টা নেওয়ার পরে দেখো একদম মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাকেই আমরা বলবো তার মধ্যক, আর কিচ্ছু না। তোমার কাছে যদি কয়েকটা সংখ্যা দেয়া থাকে, সেইটার একদম মাঝ পজিশনে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি বলবো, মধ্যক। ওকে, এটা গেল একটা। এখন তুমি বলতে পারো যে ভাই এই সংখ্যাটা যদি কি থাকতো, জোড় থাকতো, তাই না? তাহলে তো একদম মাঝখানে কিছু, মাঝখানে সংখ্যা মানে বুঝছো উভয় সাইডে সংখ্যা সমান হবে, সে একদম মিডিল পয়েন্টে পড়বে, তাই না? যদি এরকম জোড় সংখ্যা থাকে, কারণ পদ সংখ্যা যদি বেজোড় হয়, 5টা হয়, তাহলে আমি 3টা মাঝখানে পাচ্ছি, এই সংখ্যাগুলোর মধ্যক হইল 3, মানে যে সংখ্যাটা ঠিক মাঝখানে থাকবে অর্থাৎ মধ্যক হইল 3, মাঝখানের পদের মানটাই হইল মধ্যক। আচ্ছা, এখন যদি জোড় সংখ্যা হয় তাহলে দেখো এই দুইটা ঠিক মাঝামাঝি না, এই দুইটা বাদ দিলে এইদিকেও সমান সংখ্যা এইদিকেও সমান সংখ্যা, তাহলে এই দুইটার গড় করে ফেলবা। 4, 3, 7/2 মানে 3.5, অর্থাৎ এই শ্রেণীর মধ্যকের মান হলো 3.5। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই তোমাকে, ধরো এরকম 3টা সংখ্যা দেয়া আছে, 10, 9, 8, 7, 5, এইটা। তাহলে তোমার ফার্স্ট কাজ হবে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সংখ্যাগুলোকে সাজানো। প্রথম কাজ কি, ফার্স্ট স্টেপ সাজাবো। আমি ছোট থেকে বড় সাজাচ্ছি, সবচেয়ে ছোট হলো 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো মধ্যকের মান বের করা। যদি বেজোড় পদ হয় তাহলে দেখো ঠিক মাঝখানের পদটা আমি ইজিলি দেখতে পারবো, উভয় সাইডে সমান সমান, ঠিক মাঝখানের পদটার মানই হলো মধ্যক, অর্থাৎ এই শ্রেণীর মধ্যক হলো 8। ওকে, এখন আসো আমি যদি জোড় করি, তোমাকে কেউ যদি বলে 3, 4, 7, 2, 5, 1, আমার ফার্স্ট স্টেপটা কি, সাজানো, ছোট থেকে বড় হয় সাজানো। 1, 2 থেকে ছোট থেকে বড়, 3, 4, 5, 7। যেহেতু জোড় পদ, মাঝখানে ঠিক মাঝখানে কোনোটা নেই, মাঝখানে হলে এইদিকে 3টা এইদিকে 2টা, তো আমি মাঝখানের 2টার এভারেজ নিয়ে নিব, কত হবে, 3.5। তাহলে যে কোনোটার মধ্যক তোমরা বের করতে পারবা। মধ্যক মানে ঠিক মাঝখানে যে সংখ্যাটা আছে তার মানটাকেই আমরা মধ্যক বলবো, আর ঠিক মাঝখানে না পাইলে যে মাঝখানের যে 2টা আছে সেটার এভারেজ নিব। ওকে, আরেকটা আসে প্রচুরক। প্রচুরক তোমাদের পরীক্ষায় যেটা আসে, ধরো এরকম, এখানে দেখো একটা শাড়ি দেয়া আছে,
এখানে একটা জিনিস দেখো, 2 আছে একবার, 1 আছে কয়বার? টোটাল 2 বার। 2 আছে একবার, 3 আছে একবার, 4 আছে একবার, 5 আছে একবার। অর্থাৎ তোমার যে সংখ্যাগুলো দেয়া আছে এর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হলো প্রচুরক। এই শ্রেণীর প্রচুরক কত? কারণ 1 সবচেয়ে বেশি বার আছে, তাই এই শ্রেণীর প্রচুরক হলো 1। জিনিসটা বুঝাইতে পারছি? তোমার যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হলো তোমার প্রচুরক। আমার এই শ্রেণীটা দেখো, এই শ্রেণীটা, এর মধ্যে কি 1 সংখ্যাটা 2 বার, বাকিগুলো তো সব একবার। তাহলে 1 সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমার প্রচুরক হলো, প্রচুরক মানে কোন জিনিসটা প্রাচুর্যময় বেশি আছে, 1। এখন যদি এইরকম হয় ভাই, 1 2 5 7 11, এখানে দেখো প্রত্যেকটা সংখ্যাই কয়বার আছে? একবার করে। কোনো সংখ্যাই কি নাই প্রাচুর্যময় না, সব সংখ্যাই কি আছে? সমান সংখ্যক বার আছে। তাইলে এই শ্রেণীর প্রচুরক নেই, কারণ সব সংখ্যাকেই তো আর তুমি প্রচুরক বলতে পারবে না। এটার কি কোনো সংখ্যা বেশি বার আছে? প্রত্যেক সংখ্যা সমান মানে আছে, তার মানে এর কোনো প্রচুরক নেই। আবার যদি এরকম থাকে, এই চারটাই চিন্তা করো, এখানে দেখো 3 2 বার আসছে, 1 2 বার আসছে, অর্থাৎ প্রত্যেকটা পদ কি আছে? সমান সংখ্যক বার আছে, এই ক্ষেত্রেও তার প্রচুরক নেই। প্রচুরক তখন থাকবে কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যার চেয়ে বেশি বার থাকে, সেটাকে আমরা কি বলবো? প্রচুরক। ধরো এরকম, তাহলে এখানে দেখো 1 আছে 3 বার, 3 আছে একবার, বাট 5 আছে কয়বার? টোটাল 4 বার, তাই না? তাহলে এই জিনিসটার প্রচুরক কত? 5। তো অবভিয়াসলি প্রচুরক একদম বেসিক জিনিস, যে সংখ্যাটা তোমার সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার আছে ওই সংখ্যাটাকে প্রচুরক বলবো। আর যদি সবগুলা সংখ্যাই সমান সংখ্যক বার থাকে, এক এক করে একবার করেই আছে সবগুলা, তাহলে ওইটার কোনো প্রচুরক নেই। অথবা সবগুলোই 2 বার করে আছে, তাহলে সবগুলো তো নিব না, তাহলে ওইটার কোনো প্রচুরক নেই। আর মধ্যকটা হচ্ছে ঠিক মাঝখানের পদ, মাঝখানে যদি একটা পাই ওইটাই হলো মধ্যক, আর যদি একের অধিক মাঝখানে পাই তাহলে তাদের অ্যাভারেজটাই হবে তাদের মধ্যক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।